প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম মাহমুদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে সাপ্তাহিক বিশেষ ধারাবাহিক আয়োজন ভয়েস অফ ব্র্যান্ডে। প্রিয় ভিউয়ার্স, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা ব্র্যান্ডিং জগতের নানা জানা অজানা তথ্যগুলোকে তুলে ধরব। আর আমাদের সাথে রয়েছেন রানা ইসলাম। রানা ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ ইব্রাহিম ভাই। আমি তো সব সময় আছি এই অনুষ্ঠান জুড়ে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, এই যে ব্র্যান্ডের যে জার্নিটা শুরু হয়েছে, আজকে আমরা আসলে কি নিয়ে কথা বলছি? ম্যানেজিং ব্র্যান্ড ইকুইটি ওভার টাইম। এটা কি অনেক ভারী বিষয়? না, একেবারেই ভারী বিষয় না, কারণ আমাদের সাথে দুজন বিশেষ অতিথি রয়েছেন যাদের হাত ধরে বাংলাদেশে বহু ব্র্যান্ডের জন্ম হয়েছে এবং বহু ব্র্যান্ডের সফল রূপকার। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি আসিফ ইকবাল স্যারকে। বাংলাদেশের ব্র্যান্ড মার্কেটিং ফ্র্যাটার্নিটির এক অনন্য ব্যক্তিত্ব। স্যারের আরও একটি পরিচয় আছে, স্যার হচ্ছেন একজন লেখক, গীতিকার এবং কবি। আমি কিন্তু ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম যে এই পরিচয়টা কিন্তু অনেক বড়ভাবে আসিফ ইকবালের রয়েছে, বিশেষ করে আমাদের সাধারণ যারা দর্শক শ্রোতা, সেই গল্পও নিশ্চয়ই আমরা তুলে ধরবো। সেখানেও একটা ব্র্যান্ড ইমেজ কিন্তু আছে আসিফ ইকবালের, তাই না? ডেফিনেটলি। ওকে, এরপর কি হচ্ছে? এবং আমাদের সাথে আরও রয়েছেন কৌশিক দা। কৌশিক দে বাংলাদেশে ব্র্যান্ডের জগতে প্রায় 32 বছর কাজ করছেন। কৌশিকদার হাত ধরে বাংলাদেশে বহু ব্র্যান্ডের জন্ম হয়েছে, বহু ব্র্যান্ডের সফল রূপকার কৌশিকদা। তার কাছ থেকে আমরা শুনবো ব্র্যান্ড ইকুইটির নানা জানা অজানা গল্প। এবং একটু আগে আমাদের আলোচনার মধ্যে কিন্তু এটা ছিল যে একজন অমায়িক সৃজনশীল মানুষ। এক্স্যাক্টলি, কৌশিকদা একজন অমায়িক সৃজনশীল মানুষ। নিশ্চয়ই আসবে, অবশ্যই আসবে। যদি বলেন তো তাহলে তাই, আপনি যা বলবেন আমি সেটা মাথা পেতে মেনে নেব। না, আমি আমার বলার চাইতে শব্দ বাদ গেছে, বিচক্ষণ। বিচক্ষণ এই যে দেখেন যে আপনার গুরু স্থানীয় মানুষটি আপনাকে এইভাবে বিশেষায়িত করছে। সত্যি কথা বলবো, আজকে এটা আমার জন্য কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে আমি না ওনার সাথে একটা লেভেলে, একটা সেম লেভেলে আমি বসে আছি। উনি কিন্তু গুরুতুল্য মানুষ। দাদা, তাহলে আমি প্রথমেই আসিফ ইকবাল স্যারের কাছে যেতে চাই। অবশ্যই স্যার, এই প্রোগ্রামটা হচ্ছে ফ্রেশার্স, স্টুডেন্ট এবং ব্র্যান্ড প্র্যাকটিশনার যারা সবার জন্য। তো প্রথমে যদি আপনি একটু ক্লিয়ার করতেন যে আসলে ব্র্যান্ড ইকুইটি বলতে আমরা কি বুঝি, এবং তার সাথে আরেকটি রেলিভেন্ট কোশ্চেন থাকবে যে বাংলাদেশে যারা সফলভাবে ব্র্যান্ড ইকুইটি ম্যানেজ করেছে এরকম একটি গল্প, তাদের কি স্ট্র্যাটেজি ছিল এই ব্র্যান্ড ইকুইটি তৈরি করার পিছনে। ধন্যবাদ ইব্রাহিম, ধন্যবাদ রানা, কৌশিক শুভেচ্ছা। ব্র্যান্ড ইকুইটি, ইকুইটি শব্দের বাংলা হচ্ছে সম্পদ। তো ব্র্যান্ড যে একটা সম্পদ, তাহলে একটা সম্পদের বিভিন্ন দিক থাকে। যেমন সম্পদের একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে, এই সম্পদের কিছু ডাইমেনশন থাকে। যে যদি আমরা একটা বিল্ডিং বলি তাহলে বিল্ডিংয়ের কয়তলা, তার মধ্যে কিছু কামরা থাকে, একটা ফাউন্ডেশন থাকে, এ ধরনের অনেক কিছু থাকে। সো আমরা যদি একটা ব্র্যান্ডকে একটা সম্পদের মতো চিন্তা করি, হ্যাঁ, যে ব্র্যান্ড ইকুইটি। সো ব্র্যান্ড ইকুইটি বললে আমরা প্রথম যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এই ব্র্যান্ডটা সম্বন্ধে মানুষ জানে কি না, যেখানে কৌশিকরা কাজ করে, এবং এটাকে আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য যেটা প্রয়োজন সেটাকে আমি বেছে নিই। সো অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমাদেরকে যেটা চেষ্টা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে জানাতে হয়, এবং আমরা যদি ভোক্তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে ভোক্তার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আসে সেটা হচ্ছে যে, ধরেন আমি চায়ের কথা বললাম, চায়ের কথা বললে আপনার কোন ব্র্যান্ডের কথা মনে পড়ে রানা? আমি আসলে সবসময় ইস্পাহানি বা তাজা এরকম জায়গা থেকে। এক্স্যাক্টলি, সো ইস্পাহানি তাজা এটাকে বলে আপনার টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস। টম বলে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস, হ্যাঁ, এটা। আচ্ছা, এরপরে ব্র্যান্ডের কথা বললে ইব্রাহিম আর কোন ব্র্যান্ডের কথা মনে পড়ে? ইব্রাহিম ব্র্যান্ডে নিশ্চয়ই আসলে আচ্ছা, কাজী অ্যান্ড কাজী। সো এটা হচ্ছে বায়াসড অ্যাওয়ারনেস, কারণ হচ্ছে কাজী অ্যান্ড কাজী টিতে কাজ করে। সো দ্যাট ইজ বায়াসড অ্যাওয়ারনেস। কিন্তু আমি যদি কৌশিককে জিজ্ঞেস করি ব্র্যান্ড, চায়ের ব্র্যান্ড বলতে আপনার আর কি ব্র্যান্ডের কথা মনে পড়ে? আমি আবার ফ্রেশ টি এর কথাও বলবো। সো ও ফ্রেশ টির কথা বলছে, এটাও তার বায়াসড রেসপন্স, কারণ আমি একসময় ফ্রেশে কাজ করতাম। সো ও হয়তো বায়াসড ওয়েতে ফ্রেশ টির কথা বলেছে। সো
আসলে আমরা যখন দুইজনই ব্র্যান্ড আমরা কাজ ইকুইটি করতে হিসাব হবে করি এটার উপর। অ্যাওয়ারনেসের, তখন আমাদেরকে যেটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে যে বায়াসড অ্যাওয়ারনেস, কনজিউমারের যে রেসপন্স থেকে বায়াসড অ্যাওয়ারনেসগুলোকে বাদ দিতে হয়। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের পরে এটা কিন্তু লম্বা উত্তর, হ্যাঁ, কারণ আপনারা ব্র্যান্ড ইকুইটি নিয়ে কাজ করছেন, সবার জানা উচিত যে ব্র্যান্ডগুলো কি। স্যার প্লিজ। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ব্র্যান্ডের পারসিভড কোয়ালিটি। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পারসিভড কোয়ালিটিটা কি? ধরেন আমি যদি বলি ইব্রাহিম সম্বন্ধে, আপনি বলেন যে ইব্রাহিমের ভালো কোয়ালিটিগুলো কি? মানে নিশ্চয়ই আছে, প্রত্যেকটা মানুষের ভালো কোয়ালিটি। একটু বলেন, একটা দুটো বলেন, আপনি তো অনেকদিন ধরে প্রোগ্রাম করছেন ওর সাথে। ইব্রাহিম ভাই সবচেয়ে ভালো লাগে আমার যে ওনার টাইম সেন্স। উনি যে টাইমটা বলেন আমি দেখেছি সবসময় টাইমের আগে আসবার। ওনার মধ্যে আরেকটা বিষয় আমি দেখেছি যে উনি মানে কমিটমেন্ট, উনি যেটা বলেন সেটা মিন করে বলেন, এটা আমার দেখা। একটা ইউনিকনেস আছে ওনার পোশাকে। উনি আমার দেখা সবসময় একটা কমন জায়গায় উনি বিলং করেন, এরকম জিনিসগুলো আমার ভালো লাগে। এক্সেলেন্ট। তাহলে কয়টা জিনিস পেলাম? তিনটা জিনিস পেলাম। আমরা একটু কৌশিককে জিজ্ঞেস করি ইব্রাহিম সম্বন্ধে, আপনি বলেন যে ওর পারসিভ কোয়ালিটি কেমন মনে হচ্ছে? ইব্রাহিম ভাইয়ের সাথে তো আমার পরিচয় জাস্ট কিছুক্ষণ আগে, অল্প সময়। এখন দেখুন একটা ড্যাপার ব্যাপার আছে যেটা আপনি বললেন যে উইথ ইউ নো দ্য ড্রেস এন্ড এভরিথিং, ইউ নো দেয়ার ইজ সামথিং ভেরি The attire. ড্যাপার অ্যাবাউট Even his beard. হিজ অ্যাটায়ার এন্ড অল এন্ড এভরিথিং, ইউ নো দিস কাল্টিভেটেড লুক। হ্যাঁ, যে ব্যাপারটা মানে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে এন্ড অল দিস থিংস। হ্যাঁ, তো আমি যেটা বললাম আর কি, যে আমি মনে করি না হি ইজ আ ভেরি ড্যাপার অমায়িক একজন ভদ্রলোক যিনি মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলেন। অবশ্যই উনি ইন্টার্ন রেসপেক্ট পাবেন। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে কি আমার পারসিভড নোশনস রিগার্ডিং ইব্রাহিম ভাই, বস এবার এটাকে আচ্ছা, আরেকটু এখন আগায় এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। যখন আমরা বলছি পারসিভড কোয়ালিটি, তার মানে হচ্ছে দেয়ার ইজ এ রিয়েল কোয়ালিটি অ্যাজ ওয়েল। একটা ব্র্যান্ড ম্যানেজার যে কোয়ালিটিটাকে কমিউনিকেট করতে চায়, একটা ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্টটা প্রডিউস হয় সেটার যে কোয়ালিটি আসলে ডিনোট করে, দ্যাটস রিয়েল কোয়ালিটি। বাট একটা কনজিউমার সে রিয়েল কোয়ালিটি পারসিভ নাও করতে পারে। একটা চ্যালেঞ্জ আমার ধারণা থেকে আমি যে কোয়ালিটিটাকে দেখছি, আমি কনজিউমার হিসেবে আমি ইব্রাহিমকে যেভাবে দেখছি, রানা ইব্রাহিমকে কি যেভাবে দেখছে, কৌশিক ইব্রাহিমকে যেভাবে দেখছে, সেটা হচ্ছে পারসিভড কোয়ালিটি। এবং পারসেপশন ইজ রিয়ালিটি। আমাদের মার্কেটিংয়ে সবসময়ই পারসেপশন ইজ রিয়ালিটি, কারণ আমরা কনজিউমার পারসেপশন নিয়ে কাজ করি। সো এই জন্য পারসিভ কোয়ালিটিটা একটা ব্র্যান্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলোকে মেজার করা যায়। আমি একটু পরে আসবো এটাতে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে ব্র্যান্ড ইউনিকনেস। এক্সিলেন্ট। আপনার কোন জায়গাটায় আপনি অন্যদের থেকে আলাদা, হাউ আর ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স। সো রানা কিভাবে ডিফারেন্ট ফ্রম আদার্স? লালটা নাকি কালোটা, কালোটা নাকি লালটা, দ্যাটস এ বেসিক ডিফারেন্স অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। হ্যাঁ, বাট যদি আমরা বলি যে কোয়ালিটি পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্স, সেটা হতে পারে ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্স, সেটা হতে পারে সেন্সরি পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্স, সেটা হতে পারে ইমেজ পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্স, সেটা হতে পারে অনেক ধরনের ডিফারেন্স। এক্ষেত্রে আমরা যেটা বলি যে চরিত্র দাঁড়ানো, ওই রকম বিষয় কি? চরিত্র ইজ ইভেন ডিপার এসেন্স। আমরা যখন ডিফারেন্সিয়েশনটা তৈরি করি তখন আমরা যেটা বলি একটা জিনিস, ওয়ান সিঙ্গল থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম আদার ব্র্যান্ডস। সো ইউজুয়ালি আমরা বলি যে ধরেন ক্লোজ আপ যখন আমরা বলি তখন ক্লোজ আপের ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে দ্য কনফিডেন্স অফ গেটিং আপ ক্লোজ। হ্যাঁ, যদি আমরা স্বপ্নের কথা বলি আমরা তখন বলতাম স্বপ্ন রিটেল চেনের জন্য কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। সো এই যে ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা ট্যাগলাইন করছি, বাট অনেক সময় এটাকে ট্যাগলাইন করা হয় না। যেমন ধরেন সার্ফ এক্সেলের জন্য দাগ নেই তো শেখাও নেই, তার মানে শেখাটার জায়গায় সার্ফ এক্সেল কাজ করে। সো ব্র্যান্ডটা করছে ক্লিনিং, কিন্তু সে একটা বড় কনজিউমার মাইন্ড স্পেস অকুপাই করছে এই কথা বলে যে শেখার কথা বলছে। কিংবা আমরা যখন ফ্রেশ টির কথা বলেছি তখন আমরা বলেছি ভাবনা থেকে ভালো কাজের শুরু। আপনি যদি ভাবেন এই যে চাটা খান, তখন কিন্তু আপনি চাটা যেহেতু এটা গরম, ইউ নিড আ লিটল বিট অফ টাইম টু রিয়েলি ড্রিঙ্ক ইট। সো ওই জায়গাটা আমি চাটা কিভাবে খাচ্ছি এবং এই খাওয়ার সময় যে আমি ভাবছি, সে ভাবনা থেকেই কিন্তু আসলে ভালো কাজের শুরু হয়। সো আমাদের মার্কেটিয়ারদের একটা বড় কাজ হচ্ছে সমাজকে গঠন করা। সো আমরা কিন্তু ভাবনা থেকে ভালো কাজের শুরুতে
ওই ভালো কাজটাই আমরা বলছি। অথবা আমরা যখন ফ্রেশ মিল্কের কথা বলেছি তখন আমরা বলেছি আমি জিতলে জিতে যায় মা। হ্যাঁ, সো ইফ আই এম উইনিং অ্যাকচুয়ালি মাই মাদার ইজ গেটিং প্রাউড অফ মি অ্যান্ড দ্যাটস ওয়ার আই ক্যান অনলি মেক মাই মাদার হ্যাপি। সো এই জন্য আমরা বাচ্চাদেরকে জেতার কথা বলেছি। এখানে সাধারণ So, মানুষের এই যে ডিফারেন্সিয়েশন বা ইউনিকনেস, সেটা হচ্ছে ব্র্যান্ড ইকুইটির তৃতীয় একটা জায়গা। এছাড়াও দারুণ। ব্র্যান্ড ইকুইটির আরও দুটো জায়গা আছে। এর মধ্যে চতুর্থ জায়গাটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ অ্যান্ড অ্যাসোসিয়েশন। ধরুন আমি একটা ব্র্যান্ড যদি বলি, ধরুন ইব্রাহিম আপনাকে জিজ্ঞেস করি রানাকে আপনি কিসের সাথে অ্যাসোসিয়েট করবেন? রানাকে বললে আপনার কি জিনিসের কথা মনে পড়ে? রানা ভাই হচ্ছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল। হ্যাঁ, নাম বলেন। তাহলে তার এবার মানে নাম বলেন একটা। but therefore he doesn't have a brand, it's a generic product. But রানার স্পেশালিটি বলতে হবে আপনাকে। সো ব্র্যান্ড ইমেজ এন্ড অ্যাসোসিয়েশনে এসইউভি আপনি বললেন, ফ্যান্টাস্টিক। বাট আপনি যদি এসইউভির সাথে আপনি যদি বলতে পারেন যে হি ইজ অ্যাকচুয়ালি প্রাডো, তার মানে হচ্ছে ইউ আর গিভিং হিম ইভেন মোর কি বলবো ডেফিনেটিভ ব্র্যান্ড ইমেজ অ্যান্ড অ্যাসোসিয়েশন। ঠিক আছে, যদি ওনাকে আমরা একটা প্রাণীর সাথে চিন্তা করি তাহলে কোন প্রাণীটা হবে রানা? রানা ভাই আমার আপনাকে না জিরাফ মনে হয়েছে যখন আমি আপনাকে প্রথমবার দেখেছি। নট পাতা খাবেন, আমার আপনাকে মনে হয়েছে কি জানেন তো, ইউ আর স্ট্যান্ডিং হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবাভ 3 পিপল। আপনি কিন্তু 3 জনের পিছনে ছিলেন আমি যখন ঢুকলাম এখানে। সো ইউ আর স্ট্যান্ডিং হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবাভ দেম। আমার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তো জিরাফ। So, আমার মনে হয় এটা পরিষ্কার হয়ে গেছে, ছেলে মেয়েদের কাছে এটা একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ অ্যাকচুয়ালি ব্র্যান্ড লয়্যালটি। সো ব্র্যান্ড লয়্যালটি ইজ অল অ্যাবাউট যে আপনি কয়বার ব্র্যান্ডটাকে কনজিউম করলেন। সো আপনি যদি একটা লাইফ টাইম কনজিউমার হন এই ব্র্যান্ডটার, তাহলে প্রবাবলি দ্যাট কনজিউমার হু ইজ অ্যাকচুয়ালি আ লাইফ টাইম কনজিউমার অফ দ্যাট ব্র্যান্ড, তাকে আমরা বলি অ্যাডভোকেটস বা রেভিং ফ্যান। হ্যাঁ, যে শুধুমাত্র লাইফ টাইম কনজিউমার না, সে ওই ব্র্যান্ডটাকে প্রমোট করে এবং বিক্রি করে, দেন রেভিং ফ্যান। সে প্রমোট করে অ্যাডভোকেট। সো লয়্যালটির ডিফারেন্ট স্টেজ আছে। হ্যাঁ, যে আমি লয়াল, হ্যাঁ আমি অ্যাডভোকেট, আমি রেভিং ফ্যান, এটসেট্রা এটসেট্রা। অসাধারণ। আমার মতো লেম্যান এই টোটাল ব্রিফ থেকে কিন্তু আমার মধ্যে একটা জায়গা তৈরি হয়েছে যে আমার মনে হচ্ছে আমি ব্র্যান্ড বুঝে গেছি। আর আপনারা যারা ব্র্যান্ড নিয়েই কাজ করেন তাদের তো সমস্যা হওয়ার কথা নয়, এবং যারা নতুন এই সেক্টরে তারা নিশ্চয়ই জানবেন যে এই জায়গা থেকে নেবার হয়তো কিছু রয়ে গেছে আপনাদের জন্য। এই মুহূর্তে আমরা মনে হয় একটা ব্রেক নিয়ে নিতে পারি। শিওর, প্লিজ ব্রেক নেন। প্রিয় দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, থাকুন আমাদের সাথেই। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার আপনাদেরকে। আমরা কথা বলছি ভয়েস অফ ব্র্যান্ডে, আর ব্র্যান্ডিং নিয়েই আসলে কথা হচ্ছে, ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং। আমরা এইবার আসলে কার কাছে কি প্রশ্ন রাখবো? আমরা কৌশিকদার কাছে যাব। কৌশিকদা, আমার প্রশ্নটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো গাইডলাইন যদি বলতেন ব্র্যান্ড ইকুইটি ডেভেলপ করার জন্য। দেখুন, সোশ্যাল মিডিয়ার মজাটাই হচ্ছে গিয়ে যে আপনি ডাইরেক্টলি আপনার কনজিউমারের সাথে ইন্টারাক্ট করতে পারছেন, ডাইরেক্টলি আপনি এনগেজমেন্ট করতে পারছেন, এবং ডাইরেক্টলি আপনি প্রবলেম সলভ করতে পারছেন, কারণ সে ডাইরেক্টলি আপনাকে কিছু বলতে পারছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ সোশ্যাল মিডিয়া। তো আমি সবাইকে না একটা এক্সাম্পল দিই, লোকজন না অনেক এক্সাম্পল দিতে পারে, বাট কোক স্টুডিও পাকিস্তানের যে ফেসবুক পেজটা আছে, প্লিজ একবার ওইখানে যান, গিয়ে দেখুন যে মানুষ মানে কোক স্টুডিও পাকিস্তান কীভাবে তার ভিউয়ারদের সাথে ইন্টারাক্ট করে। ইটস বিউটিফুল এক কথায়। হ্যাঁ, খুবই সুন্দরভাবে। তো এইখানে যেটা হয় গিয়ে, আপনি এই যে আমরা যে পারসেপশন নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে কিন্তু তখন একটা বিশাল বড় ওয়েপন আছে যে এই যে আপনার প্রতি যে পারসেপশনটা, এটাকে আরও পজিটিভ করা বাই ইন্টারাক্টিং পজিটিভলি উইথ পিপল। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিউটিটা। এবং আপনি চাইলে আপনার ব্র্যান্ড ইকুইটিটা কিন্তু এখানে খুব সুন্দর করে তৈরি করতে পারেন। হ্যাঁ, এটা আপনার বিহেভিয়ারের উপরে, হাউ ইউ আর আনসারিং দ্য কোয়েরি, ওয়েদার ইউ আর টেকিং এ স্টেপ টু আনসার দ্য কোয়েরি। অ্যাগেন সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু এই জিনিসটা ছড়াই দিতে পারবেন যে সোয়ানসোর একটা প্রবলেম হয়েছিল, উনি এসেছিলেন আমাদের কাছে,
দেখুন আমরা এইভাবে সলিউশনটা দিলাম। কিন্তু এইখানে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে যে সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথ আমরা বুঝলাম, এটা আসিফ ইকবাল আপনার কাছে করতে চাই যে বাংলাদেশের মতো পার্সপেক্টিভে যেখানে সোশ্যাল মিডিয়ার যদি আমরা ফুটপ্রিন্ট চিন্তা করি এখনও 40%-এর বেশি কিন্তু ইন্টারনেট ইউজার নেই, অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার। সেখানে কনজিউমারের কাছে পৌঁছানো থ্রু সোশ্যাল মিডিয়া একটা বিগ চ্যালেঞ্জ কিনা, এবং সেখানে আসলে কীভাবে মিট করতে পারি আমরা? কনজিউমারের কাছে থ্রু সোশ্যাল মিডিয়া পৌঁছাটা এখন মাচ মোর ইজিয়ার, এটা সত্য। কিন্তু এই ইজিনেসের ভিতরে আপনি যখন সোশ্যাল মিডিয়ার ভিতর দিয়ে আপনি আপনার ব্র্যান্ড নিয়ে যাবেন, দেখেন আপনার ভয়েস অফ ব্র্যান্ডে একটা কথা লেখা আছে অথেন্টিসিটি। এই অথেন্টিসিটিটা অনেক সময় প্রশ্নবিদ্ধ হবে। কেন? বিকজ সোশ্যাল মিডিয়াতে আপনি একসাথে ভালো মন্দ অনেক কিছু কনজিউম করছেন, বিশেষ করে আপনি গুজব কনজিউম করছেন। সো ব্র্যান্ডের জন্য যেটা ফান্ডামেন্টাল সেটা হচ্ছে যে আপনি যে প্রমিস করলেন আপনার ব্র্যান্ড সম্বন্ধে আর আপনি যা ডেলিভারি করলেন আপনার ব্র্যান্ড সম্বন্ধে, তার মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না। একটা কনজিউমার যখন আপনার একটা প্রমিস কমিউনিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে শুনে, সেই প্রমিসটা শুনে সে আপনার প্রোডাক্টটা ইউজ করে। যখন সে ইউজ করে তার একটা পারসিভড কোয়ালিটি থাকে, সে পারসিভ কোয়ালিটিটা যদি সে প্রোডাক্টের ভিতরে পায় তাহলে সে ওই প্রোডাক্টটা কনজিউম করতে থাকে। আর যদি সে না পায় তাহলে প্রোডাক্টটা সে আর কনজিউম করে না। আমি ধরেন একটা গান, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়, সে গানটা যখন প্রথম শুনে সে গানটা অ্যাবজর্ব করে, তার যদি ভালো লাগে গানটা তার জীবনের অংশ হয়ে যায়, রেভিং ফ্যান হয়ে যায় ওই গানটা। কিন্তু যখন গান তার ভালো লাগে না, সে ওই গানটা এবং যেমন এই গানটা মানুষ আনমনেই গেয়ে উঠেছে, হ্যাঁ একবার বা দুবার সে শুনে ছেড়ে দেয়। সো সোশ্যাল মিডিয়াতে যে প্রবলেমটা সেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কমিউনিকেশন করছেন, কনজিউমার কিন্তু একসাথে সোশ্যাল মিডিয়াতে শুধু আপনার কমিউনিকেশন দেখছে না, সে কিন্তু প্রচুর নিউজ দেখছে, সে কিন্তু প্রচুর ইনফরমেশন দেখছে। তার ভিতরে হাউ ডু ইউ স্ট্যান্ড আউট, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার হাউ ডু ইউ রিয়েলি মেক আ ভেরি ইম্পর্ট্যান্ট প্রেজেন্স ইন দ্য কনজিউমার্স মাইন্ড। সো ওই অ্যাটেনশনটা নেওয়ার জন্য আপনার যে ফিলোসফি, সেই ফিলোসফিটা ইম্পর্ট্যান্ট, এবং সেই ফিলোসফিটা আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কোন কনজিউমার কনসার্নটাকে আপনি মিট করছেন বা অ্যাড্রেস করছেন। আপনি যদি কনজিউমারের একটা কমন কনসার্ন থেকে আপনার ব্র্যান্ডটাকে রেলিভেন্ট করেন বা আপনার ব্র্যান্ডকে একটা সলিউশন হিসেবে দেন, তখন কিন্তু কনজিউমার তার জীবনে ওই ব্র্যান্ডটাকে টেনে নেয়। সো সোশ্যাল মিডিয়া ওইভাবে টেনে নিতে পারবে যদি আপনাকে কমন কনসার্নের মধ্যে আসেন। আপনি যখন ফিলোসফির কথাটা বললেন তখনই আসলো, যেমন এই যে টার্গেট গ্রুপ, টার্গেট কনজিউমারের কথা বললেন, বাংলাদেশের যে কালচার এবং ট্রেডিশন, এইখানে বাংলাদেশের কালচার ট্রেডিশন, বাংলাদেশের এই টোটাল এনভায়রনমেন্টের মধ্যে মাল্টিন্যাশনাল কোম্পানিও কাজ করছে, ন্যাশনাল কোম্পানিও কাজ করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করা যায় যে এই দুজনের ব্র্যান্ড ইকুইটি তৈরি করার ক্ষেত্রে অ্যাপ্রোচের ক্ষেত্রে অনেক ডিফারেন্স লক্ষ্য করি। আমার প্রশ্নটা হচ্ছে এই ডিফারেন্সটা কেমন, কেন, এটা সলিউশন কি, বা বাংলাদেশের ন্যাশনাল কোম্পানিগুলো কিভাবে ন্যাশনাল ব্র্যান্ড থেকে গ্লোবাল ব্র্যান্ডের দিকে যেতে পারে, বা এই ব্র্যান্ড ইকুইটির ক্ষেত্রে কি করতে পারে? খুবই সিম্পল। আমাদের যারা মাল্টি ন্যাশনালে কাজ করে, কৌশিক আরও ভালো বলতে পারবে বিকজ হি হ্যান্ডেলড আ লট অফ মাল্টি ন্যাশনাল কোম্পানিজ অ্যাজ ওয়েল। মাল্টি ন্যাশনালে যারা কাজ করে তারা কনজিউমার ডাইনামিক্স নিয়ে কাজ করে। হ্যাঁ, কনজিউমারকে সামনে রেখে তারা তাদের ব্র্যান্ডিংটা করে এবং তাদের ব্র্যান্ড অ্যাক্টিভিটিসগুলো করে। আর যারা লোকাল কোম্পানিতে কাজ করে, দে হ্যাভ আ প্রোডাক্ট সেলিং মেন্টালিটি। মালটা বেচতে হবে, বিক্রি কত, হ্যাঁ কত কনজিউমারের ঘরে গেলাম সেটা করে না। মানে আমি রিটেল অডিটকে অনেক বেশি প্রেফারেন্স দিই, বুঝছেন? মানে আমার বিক্রি কত এটাকে প্রেফারেন্স দেই, কিন্তু আমার কত কনজিউমার হোমে প্রোডাক্টটা কনজিউম হচ্ছে, আমার দোকানে বিক্রি না, আসলে আমার কনজিউমার হোমের বিক্রিটাকে, এটাকে আমরা বলি কনজামশন ডাটা। এই কনজামশন ডাটা নিয়ে কাজ করে না। মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কনজামশন ডাটা নিয়ে কাজ করে, আর লোকাল কোম্পানিগুলো সেলস নিয়ে কাজ করে। দ্যাটস দ্য ডিফারেন্স। মানে তাতে করে আসলে ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতিটা হচ্ছে যে আপনার একটা সম্ভাবনাময় ব্র্যান্ড হয়ে উঠতে পারছে না, হারিয়ে যায় মাঝে মাঝে, প্রোডাক্ট হয়ে থাকছে। দাদা আপনার কাছে আসতে চাই, এই যে বাংলাদেশের ব্র্যান্ডগুলো, সম্ভাবনাময় ব্র্যান্ডগুলো
ব্র্যান্ড হয়ে উঠতে পারছে না, এত বড় একটা চ্যালেঞ্জ, এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের মার্কেটারদের কি করা উচিত, কোম্পানিগুলোর কি করা উচিত? মানে স্কোপ ছিল যেটা যেটা আসিফ ইকবাল এটা বলছিলেন। তো মানে হচ্ছে কি ভেরি বিগ লং অ্যান্সার আর কি। প্লিজ হ্যাঁ, ছোট্ট করে দেওয়া যায়, এখান ছোট করে করি। কারণ ব্রেক ছোট করে নিতে হবে জিনিসটা আমার। হচ্ছে গিয়ে যে বলি ব্যাপারটা আসলে আসিফ ভাই বললেন না যে লোকাল কোম্পানি সবসময় হচ্ছে গিয়ে একটু বটম লাইন সেলস রিলেটেড থাকে, যে আমার বিক্রিটা হলো কি হলো না। লোকাল কোম্পানির তাও কেউ এর মধ্যেও কিন্তু অনেক পজিটিভ ব্যাপার আছে, কারণ মাল্টি ন্যাশনালদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে গিয়ে তারা কিন্তু লোকাল ইনসাইটগুলো কম জানে, তাদের কিন্তু তখন রিসার্চে বলুন, তাদের আরও লেখাপড়াতে, হ্যাঁ, টাকা পয়সার থেকে শুরু করে আরও অনেক রিসোর্সেস খরচা করতে হয়, ইট টেক সাম টাইম, বাট they bring in the technology also. Whereas পজিটিভ একটা দিক আছে টুয়ার্ডস লোকাল কোম্পানিজ ইস তারা কিন্তু লোকাল ইনসাইটটা, হ্যাঁ, খুব ভালো করে জানে, ইটস ফাস্টার ওইদিকে। কিন্তু একটা মাল্টি ন্যাশনাল যেটা করবে সেটা হচ্ছে গিয়ে সে তার টেকনোলজি, সে তার চিন্তাধারা, সে তার ওই যে কনজিউমার ফোকাসড, হ্যাঁ, যেই দিকটা আছে এই দিকটা সে এগিয়ে নিয়ে যাবে, বিকজ কনজিউমার ফোকাসড ইজ হোয়াট উই হ্যাভ টু ডু। মানে আমাদের সব কিছুই কিন্তু হওয়া উচিত কনজিউমার ফোকাস। কেন ডেভিড অগিলবি একটা কথা বলেছিলেন, বলে ডোন্ট ট্রিট দ্য কাস্টমার অ্যাজ এ মোরল, ট্রিট দি কাস্টমার অ্যাজ ইউ উড ট্রিট ইউর ওয়াইফ। তার মানে একটা কথা ঘুরে ফিরে চলে আসে কিনা, কোম্পানিগুলো কি করতে হবে? মানে ওইটাই আসছে। তাই জন্যে কোম্পানিগুলোর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে তাদেরকে একটুখানি বুঝতে হবে, 3টা কোয়েশ্চেন মাঝে মধ্যে আনসার করতে হবে, সিম্পল 3টা কোয়েশ্চেন, কে আমি, কার জন্যে আমি, কেন আমি। So I have to become relevant to my customers and not say যে আমার কাছে একটা প্রোডাক্ট আছে, ওদের বিক্রি কেন হচ্ছে না, কেন, বিকজ আমি কিন্তু কাস্টমার ফোকাসের জিনিসটা করছি না। আই অ্যাম অলওয়েজ টকিং অ্যাবাউট মাই সেলফ, বিকজ দেখুন এই যে ব্র্যান্ড ইকুইটি ব্যাপারটা না, এইটা কিন্তু হচ্ছে কি একটা জিনিস যেটা কাস্টমার আমার উপরে দেয়, এটা কিন্তু আমি নিজে বললে হবে না। সেম জিনিসই হচ্ছে কি এইখানে দ্য লোকাল কোম্পানি হ্যাজ টু স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য কাস্টমার। আপনার কথাটা একটা ছোট্ট ব্রেক নিয়ে এসে শুনতে চাই প্লিজ। তো দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি এই কথাটি নিয়েই। প্রিয় ভিউয়ার্স, ফিরে এসেছি ব্রেকের পরে। যেখানে ছিলাম, স্যার আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যে চেয়েছিলেন। পয়েন্টটা যোগ করতে চাচ্ছিলেন, আমি যেটা যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের তো প্রশ্নটা ছিল মাল্টি ন্যাশনাল অ্যান্ড লোকাল কোম্পানির মধ্যে ডিফারেন্সিয়েশনটা কোথায় বা ডিফারেন্সটা কোথায় ইন টার্মস অফ মার্কেটিং। ডিফারেন্সটা হচ্ছে আমাদের অ্যাটিটিউডে। আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদের প্রথাগতভাবে তারা যেটা চিন্তা করে সেটা হচ্ছে কনজিউমারকে তারা বুঝতে চায় এবং কনজিউমারের মন জয় করতে চায়। লোকাল কোম্পানিগুলো মনে করে, কৌশিক যেটা বলল সেটা হচ্ছে, আমি তো কনজিউমারকে চিনি, অতএব আমার জন্য জয় করাটা সহজ হবে। কিন্তু কনজিউমার ইজ এ ডাইনামিক এন্টিটি। কনজিউমার কিন্তু সারাক্ষণই তার পারসেপশন চেঞ্জ হচ্ছে, কারণ সে বিভিন্ন ধরনের কিউ পাচ্ছে। এই কিউতে সে সারাক্ষণ পরিবর্তনের ভিতর থাকছে। না হয়তো আজকে আপনার এই কি বলে অলিম্পিক কিংবা কস্কো সাবান অনেক বেশি জনপ্রিয় থাকতো, নাই কেন? কারণ হচ্ছে ও কনজিউমারের সাথে রেলিভেন্ট থাকতে পারে নাই। সো এই যে কনজিউমারের সাথে রেলিভেন্ট থাকাটা, এই কনজিউমারের সাথে রেলিভেন্ট থাকাটা লোকাল কোম্পানিগুলো পারে না। এবং তারা সবসময় যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যে দোকানে বিক্রিকে তাদের আসল বিক্রি বলে মনে করে। এটা কিন্তু দোকানে বিক্রিটা আসল বিক্রি নয় আর কি। তার মানে এই জায়গাটা ইজ দ্য ডিফারেন্স, বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স। স্যার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা Yes. প্রশ্ন স্বভাবতই আসে। ইয়েস, আমাদের লোকাল যে এন্টারপ্রেনার্স আছে তাদেরকে কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং এবং কনজিউমার ইনসাইট জেনারেশন এবং ব্র্যান্ডকে কনজিউমার রেলিভেন্ট করার জন্য রিসার্চ করতে হবে। দে হ্যাভ টু ইনভেস্ট আ লট অন রিসার্চ। সেখানে একটা বড় গ্যাপ মনে হয় রয়েছে। এবং তারা রিসার্চ বিশ্বাস করে না, তারা মনে করে যে এই রিসার্চটা ইজ অল অ্যাবাউট ওয়েস্টিং মানি। ওয়েস্টিং মানি, এটা কিন্তু একেবারেই ওয়েস্টিং মানি না। হ্যাঁ, আমাদের রিসার্চের কোয়ালিটি খারাপ, আমরা হয়তো রিসার্চ যতটুকু করছি সেটা যথেষ্ট নয়। আর আজকাল তো রিসার্চ হ্যাজ বিকাম ইজিয়ার ইন সোশ্যাল মিডিয়ার যুগে। সো যত খারাপই হোক, ইউ নিড টু হ্যাভ আ বেসিস। আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা কথা বলি, ভ্যালিডেশন, যে আমি যেই হাইপোথেসিসটা নিচ্ছি সেটাকে যদি আমি বারবার ভ্যালিডেট না করি
তাহলে দেখা যাবে যে দেয়ার আর লট অফ ইনভেস্টমেন্ট দ্যাট গেটস ওয়েস্টেড, এবং এরকম কনজিউমারদের অনেক জিনিসপত্র ওয়েস্টেড হয়। মানুষ আমাদের লোকাল কোম্পানিগুলো প্রাইসের উপরে ডিপেন্ড করে এবং দেখা যায় যে ডিসকাউন্টেড প্রাইসে ম্যাক্সিমাম প্রোডাক্ট বিক্রি হয় ভার্সেস এইখানে আমি আপনার কাছে একটু ভিন্ন ধরনের প্রশ্ন করতে চাই, আমার রিলেভেন্ট প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে আপনি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডেও কাজ করেছেন এবং করছেন এখনও। আমি যদি বাংলাদেশের কন্টেন্ট মেকিং নিয়ে বলি, টেলিভিশন থেকে শুরু করে বর্তমান সময়ের ওটিটি পর্যন্ত যদি আসি, এখানেও কি আসলে রিসার্চের একটা বড় অভাবের জায়গা দেখেন কিনা, বা মিসম্যানেজমেন্ট দেখেন কিনা? এবং আপনার কি মনে হয় না যে এখানে আসলে প্রপার রিসার্চ হলে বাংলাদেশের কন্টেন্ট একটা বড় জায়গায় যাওয়ার সুযোগ ছিল? শুধু রিসার্চ তো বড় জায়গায় নিতে পারবে না। রিসার্চ আপনাকে ইন্ডিকেশনস দিবে যে কোন কোন জায়গাগুলোতে আপনার নিড গ্যাপগুলো আছে, এবং নিড গ্যাপগুলো কিন্তু শুধুমাত্র রিসার্চ তৈরি করে না, নিড গ্যাপটা টেকনোলজি তৈরি করে, নিড গ্যাপটা হচ্ছে মার্কেটিয়ার্সরা তৈরি করে। ধরেন একটা মার্কেটিয়ার যদি না বুঝতো যে একটা লোকের টাকা কম এবং সেই জন্য সে শ্যাম্পু কিনতে পারছে না, এবং সেজন্যই তাকে 2 টাকায় একটা শ্যাম্পু দেওয়া দরকার, এটা যদি মার্কেটিয়ার চিন্তা করতে না পারতো, তার প্রয়োজনটা কনজিউমার যত না বলছে তার চেয়ে সে নিজে যখন চিন্তা করছে, তখন কিন্তু সে ইনভেনশনের ভিতরে যাচ্ছে। তো আমরা যদি এখন বলি যে আমাদের বাজারটা আমরা এখনও মনে করছি বাংলাদেশের বাজার, কিন্তু আমরা তো কন্টেন্টে গ্লোবাল বাজারে যেতে চাচ্ছি না। কিন্তু আমরা যদি কন্টেন্টে গ্লোবাল বাজারে যেতাম, তাহলে হয়তো আমাদের এই কন্টেন্টের বাজারটা আরও অনেক বেশি সম্প্রসারিত হতো। কোনো না কোনো মার্কেটিয়ার কোনো না কোনো সময় এই জিনিসগুলো চিন্তা করবে। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই যে যতগুলো আপনার টেলিভিশন কোম্পানি আছে, ওখানে কোর মার্কেটিয়ার কে আছে, সব তো সেলসম্যান, এবং সেলসম্যানকে আপনারা মার্কেটিয়ার বলছেন। দ্যাটস নট ট্রু। মার্কেটিয়ারের কাজ হচ্ছে ডিমান্ড জেনারেশন করা, মার্কেটিয়ারের কাজ হচ্ছে সেলস করা না। সো এই যে ডিমান্ড জেনারেশন করে যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই তো এন্টারপ্রেনারদেরকে আগে নিয়ে আসতে হবে, এবং সেখানে আমি মনে করি দেয়ার আর লট অফ এন্টারপ্রেনিউরাল কোচিং দ্যাট ইজ রিকোয়ার্ড ফর মার্কেটিং। ওনারা মনে করেন যে ওনারা মার্কেটিং জানেন, উনি এন্টারপ্রেনার হয়েছেন, হ্যাঁ উনি এন্টারপ্রেনার হয়েছেন বিকজ উনি মার্কেটিয়ার, সেজন্য এন্টারপ্রেনার হয়েছেন। নো, দ্যাটস নট কারেক্ট। মার্কেটিং ইজ এ ভেরি ভেরি স্পেশাল সাবজেক্ট, পিপল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। স্যার চমৎকার, আপনি চমৎকার বলেছেন। এটার সাথে রেলিভেন্ট একটা কোশ্চেন আপনাকে স্যার করতে চাই, সেটা হচ্ছে এই যে ইকোনমিক্যাল যে আপস অ্যান্ড ডাউনস, এইটা তো ব্র্যান্ড ইকুইটির ক্ষেত্রে নিশ্চয়ই কোনো প্রভাব ফেলে, এইটা একটা জায়গা। স্যার এটা যদি প্রথমে একটু ক্লিয়ার করতেন। কনডেন্স মিল্ক আউট অফ হোম টি কনজাম্পশন থেকে উইথ মিল্ক টি কনজাম্পশন কমে গেল। এখন পুরো হ্যাবিট চেঞ্জ হয়ে আপনার উইথ মিল্ক কনজাম্পশনটা প্রায়, আমি যেটা শুনছি যে প্রায় অলমোস্ট 40%-এর মতন কমে গেছে। এই যে হ্যাবিটটা চেঞ্জ হয়েছে, কনজিউমার হ্যাবিটটা চেঞ্জ হয়েছে, মার্কেটিয়ার এই হ্যাবিটটাকে ফিরে আনতে পারবে না, কিন্তু এটাকে ট্র্যাক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে, মানে নিজেদের প্ল্যানিং এর চেঞ্জ আনতে পারবে। কিন্তু এইটাকে যদি আপনি ট্র্যাক না করে আপনি অস্বীকার করতে থাকেন, আপনি মাল বেশি বিক্রি করবেন, আপনার ওয়েস্টেজ হবে, আপনার মালের এক্সপায়ারি হয়ে যাবে, হ্যাঁ প্রোডাক্টের এক্সপায়ারি হবে, এই ধরনের নানা রকম সমস্যা ব্যাক এন্ডে আপনি তৈরি করবেন। সো এই জন্য আপনাকে এই যে কনজিউমারের যে ডাইনামিক্স, কনজিউমারের যে বিহেভিয়ার, এইগুলো আপনাকে কিন্তু ট্র্যাক করতে হবে, এবং এই ট্র্যাকগুলো আপনি সোজা খাঁটি বাংলায় করলেও, আপনি যদি এসি রুমে বসে বলেন যে না না এগুলো সব মিথ্যা কথা, তুমি খালি বেতন গুনার জন্য তুমি মিথ্যা কথা বলতেছো, দ্যাটস নট দ্য ওয়ে ইউ শুড ম্যানেজ। স্যার এই জায়গাটাতে আমার চমৎকার আলোচনা, এই জায়গাটাতে আমি স্যার বলতে চাই যে বাংলাদেশে কিছু ব্র্যান্ড আছে যারা হচ্ছে একটা হেরিটেজ নিয়ে ব্যবসাটা করে আসছে, কিন্তু পারপেচুয়াল ইনোভেশন যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কন্টিনিউয়াস ইনোভেশনের যে জায়গাটা, ওই হেরিটেজটাকে ঠিক রেখে ইনোভেশনের জায়গাটাকে কন্টিনিউ করাটা, এটার একটা বড় গ্যাপ আমাদের দেশে দেখতে পাই ব্র্যান্ডের ক্ষেত্রে। এই জায়গাটা থেকে দাদা আপনি যদি বলতেন যে এই জায়গাটা থেকে উত্তরণের জন্য কি করা যেতে পারে, এবং হেরিটেজটাকে ঠিক রেখে ইনোভেশনটাকে কন্টিনিউ করা, টিকে থাকতে চাইলে, গ্লোবাল ব্র্যান্ড হইতে চাইলে। আপনি যে দেশে কাজ করছেন সেই দেশের হেরিটেজ, সেই দেশের কালচার, সেই দেশের নুয়ান্সকে আপনি কোনোদিন বাদ দিয়ে এগোতে পারবেন না। আমরা সবসময় যে জিনিসটা চেষ্টা করি সেটা হচ্ছে গেট আ সুইট স্পট। আমার ইনসাইটটা, বাই দ্য ওয়ে আমি ইনসাইট ব্যাপারটা ওনার থেকেই শিখেছি, হ্যাঁ আগে আমি সত্যি জানতাম না। আমার ইনসাইটটা যদি হেরিটেজ বা কালচারের মধ্যে থেকে আসে, হ্যাঁ তাহলে এর থেকে বেটার কিছু হয় না। তো হেরিটেজ কালচার উইথ দ্য হেল্প অফ টেকনোলজি, দ্যাট ইজ দ্য ওয়ে টু গো। শুনেন, টেকনোলজি আপনার চাকরি নিয়ে নেবে না, টেকনোলজি আপনার দাস,
your slave. You have to use the technology and heritage is yours. মানে ব্যবহারটা শিখতে হবে। এক্স্যাক্টলি। দেখুন, ব্যবহার কিন্তু সবাই মোটামুটি করতে জানে। ইনফ্যাক্ট দেখবেন অনেক মানুষ আছে যারা হয়তো আমাদের থেকে অনেক বেটার জানে যে কীভাবে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করতে হয়। বাট টু প্লেস ইট রাইট, টু ডিরাইভ দ্য লেটেস্ট সে ইয়োর ইনসাইট ফ্রম ইয়োর হেরিটেজ, এই কালচারকে বজায় রেখে, মানে দেখেন একটা ব্যাপার আছে না, পারিবারিক সামাজিক ছবি। আপনি অন্য কোনো দেশে যান, আপনি কিন্তু কোনোদিন এই সামাজিক ছবি ব্যাপারটা কারোর থেকে শুনবেন না। দেখবেন বিভিন্ন জনরাজ আছে, কেউ বলবে অ্যাকশন ফিল্ম, কেউ বলবে ড্রামা, কেউ বলবে, আমাদের এখানে হচ্ছে গিয়ে সামাজিক ছবি। হ্যাঁ, এই ব্যাপারটা কি, দিস ইজ পার্ট অফ আস, দিস ইজ হোয়াট উই আর। আমরা একটা ফ্যামিলি জিনিস পছন্দ করি। হ্যাঁ, একটা আউট অ্যান্ড আউট থ্রিলার, আউট অ্যান্ড আউট অ্যাকশন, আউট অ্যান্ড আউট রোমান্টিক ফিল্মের থেকে যদি ওইটা পরিবারের মধ্যে থেকে সামহাও চলে আসে, হ্যাঁ, ওখানে যদি একটা পারিবারিক জিনিস থাকে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যান্ড দিস ইজ হোয়াট পিপল শুড নো। মানে আমি না জাস্ট জায়গাটা একটু এন্ড করবো একটা কথা বলে, যেটা Please. প্রয়াত আকিজ সাহেব আমাকে বলেছিলেন। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু সবাই একটুখানি বোঝার চেষ্টা করবেন পুরো জিনিসটা। হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আন্ডারনিথ, এই লেয়ারটা কি আছে। তো একটা মানে আকিজ মিল্কের জন্যই একটা টিভিসি পড়বো টড়বো সব কিছু, বাট ওনার কাছে গিয়ে লাস্ট প্রেজেন্টেশনটা উনি জাস্ট শুনতেন। উনি কিন্তু মানে গল্পে এক্স্যাক্টলি কী হচ্ছেন তাই না, উনি কিন্তু বেসিক্যালি আপনার ব্যাপারগুলো দেখতেন, হাউ কনফিডেন্ট ইউ আর অ্যান্ড অল দিস থিংস, এবং 2-4টা কথা বলতেন। তো উনি একটা কথা বললেন, বাবা ছবি বানাও খুব ভালো জিনিস, তবে একটা জিনিস মনে করো, এমন একটা ছবি বানাবা যেই ছবিটা যেন ড্রয়িং রুমে বসে তুমি তোমার মা, ভাবি, বইন, বউ এগুলো লগে বসে দেখতে পারো। এখন তুমি যদি নেকেড পিকচার বানাও, অ্যান্ড আই এম কোটিং হিম, তুমি যদি নেকেড পিকচার বানাও তাহলে অন্ধকারে অগোচরে একলা একলা বৈশা তোমার এটা দেখতে হইব। এবার তুমি কি বানাইবা তুমি বুঝছা নাও। থিঙ্কিং লেভেলটা, হ্যাঁ, অর্থাৎ বেস্ট থিং ইজ আ ভেরি গুড ম্যারেজ বিটুইন টেকনোলজি অ্যান্ড মাই পাস্ট অ্যান্ড মাই কালচার অ্যান্ড হোয়াট এভার যেটা আমার ভিতরে আছে, এই জিনিসটাকে ধারণ করাটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট থিং। সুইটস প্লেস, মানে এবং এটা কাজ করতে করতে আমার মনে হয় এই গল্প থেকে অনেকগুলো মেসেজ নেওয়ার সুযোগ আছে। সেই বিষয়গুলো মনে হয় আমাদের যারা ভিউয়ার্স তারা চিন্তা করবেন নিশ্চয়ই। আমরা একটা ব্রেক নিয়ে নিই। প্রিয় দর্শক, দিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় ভিউয়ার্স, এসেছি একটি ছোট্ট ব্রেকের পরে, ফিরে যাচ্ছি আলোচনায়। প্রথমেই আমি যাব কৌশিকদার কাছে। কৌশিকদা, জি, এই যে বিহেভিয়ারাল একটা চেঞ্জ আসতেছে বা ফিউচারের জন্য যে আপনার মানে কনজিউমার এক্সপেকটেশনে কিন্তু র্যাপিড একটা চেঞ্জ আসতেছে, ডেফিনেটলি ব্র্যান্ডের ইকুইটির জন্য ফিউচার ট্রেন্ডটা কী হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, ফিউচার ইজ সো ডাইনামিক, ইট ইজ সো ওভার চেঞ্জিং, এবং সবসময় একটা চেঞ্জের প্রসেসের মধ্যে দিয়ে আছে। বাট প্রেডিক্টেবল কিনা? হ্যাঁ, বাট দেয়ার আর আ ফিউ থিংস আমরা একটু টুকটাক একটু প্রেডিক্ট করতে পারি। যেমন আপনি দেখবেন যে এটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, বাট ব্র্যান্ড শুড বি ভেরি ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস, যে এখন কিন্তু জেনজি স্পেশালি দেখবেন ওরা বাইং প্রসেসের মধ্যে কিন্তু ঢুকবে এখন থেকে। অলরেডি জিনিসটা হয়ে গেছে, ইন দ্য সেন্স ইজ বেশ কয়েক বছর আগে এক ভদ্রলোক আমার গাড়ি কিনতে আসছিলেন, এবং উনি ডাইরেক্টলি বলে দিলেন যে দেখুন, আমি তো গাড়ি চালাতেও পারি না, আমার ছেলে আসলে সব কিছু বোঝে, আমি ওকে নিয়ে নেক্সট উইক আসবো। দেখলাম ছেলের বয়স 12, সেও চালাতে পারে না। আলটিমেটলি ড্রাইভার চালালো, কিন্তু ছেলে প্রশ্ন করলো এবং বাবা ওয়াজ ভেরি প্রাউড যে দেখুন, আমি তো এগুলো কিছু জানি না, এগুলো আমার ছেলে জানে, ওই বেটার জিনিসটা বুঝতে পারবে। তো 12 ইয়ার ওল্ড, এই 12 ইয়ার ওল্ড কিন্তু কিছুদিন পরে বাইং ডিসিশনসগুলো করা শুরু করবে, তখন আই হ্যাভ সো এটা ডমিনেট করবে মার্কেটে। ইয়েস, এই জিনিসটার জন্য মার্কেটিয়ারদেরকে প্রিপেয়ার থাকতে হবে। এখন এরা কারা? এরা দেখবেন হচ্ছে গিয়ে দে উইল আস্ক ফর রিজনস, যে আমি কেন আপনার ব্র্যান্ডটা কিনবো এবং আপনারটা কিনবো না। এখন কি উত্তর হবে জানেন এটার? যে না, উনি তো অনেক রকমের সোশ্যাল ওয়ার্ক করে ঠরেন, ওনার তো অনেক সিএসআর অ্যাক্টিভিটিস আছে। Other than being a brand, he or she does a lot of other things, speaks about a lot of things which resonates with me. That's why I'll buy from him. হয়তো দেখা গেল যে আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আপনাদের প্রোডাক্ট ইজ দ্য সেম, টপ নচ,
এই জিনিসপত্রগুলোর জন্য আপনাকে কিন্তু একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। হেলথ অ্যান্ড ওয়েলনেস বিশাল বড় একটা টপিক হয়ে গেছে। হ্যাঁ, একদম ঠিক আছে, স্পন্সরের কথা বলেই দিই। স্পন্সর হ্যাজ টু নাও থিঙ্ক দ্যাট হাউ মাই টি ইজ গোয়িং টু হেল্প ইন দ্য ওয়েলনেস। হ্যাঁ, হেল্প ইন ওই যে আপনার এই কী যেন যেসব নিউ ফ্যাঙ্গেল জিনিসপত্র আছে না, যে হেলথ হাবি যাবি, এই নিয়ে কিভাবে হেল্প করবে, আপনি কি খ্যামোমাছি না কি আনবেন মার্কেটে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, বিকজ দ্য পার্সন যার কাছে স্পেন্ডিং পাওয়ারটা আসছে, তার থটস, তার চিন্তা, সে কিরকম, এটা আপনার জানতে হবে। দিস ইজ ওয়ান অফ দ্য বাইং হ্যাবিট ক্যাশফ্লো প্রভাবিত দাদা করছে। দারুণ একটা কথা বলেছেন, কাজী অ্যান্ড কাজী ক্যামোমাইল টি নিয়ে আসছে মার্কেটে। হ্যাঁ, আমি বললাম যে নতুন যে আপনার যে আছে, যে কনজিউমার আছে, তারা এইসব জিনিসপত্র চাবে। তারা না মানে অনেক ওয়াকিবহল, তাদের কাছে অনেক ইনফরমেশন রয়েছে আসলে। এক্স্যাক্টলি, তারা অনেক ওয়াকিবহল। যেমন ধরে নেন একটা 25-year-old রাইট নাও, এবং আমার যখন বয়স 25 ছিল, এই 25-year-old নোজ আ লট মোর। কেন জানেন? বিকজ অফ দিস ইন্টারনেট। ইন্টারনেট ইজ আ গ্রেট লেভেলার, সবাইকে একই জায়গায় নিয়ে চলে এসে দাঁড় করায় দিতে পারে ইন্টারনেট। আমরা এত কিছু জানতাম না, বিলিভ মি। তাহলে ব্র্যান্ড পিপলের তো এখানে একটা বড় চ্যালেঞ্জ। ও ইয়েস, সেই চ্যালেঞ্জ যদি না হয় তাহলে কিভাবে কাজ চলবে? এটা মনে হয় আমরা স্যারের কাছ থেকে শুনছি, এটা বলবেন গুরু থেকে শুনতে চাই। স্যার যে বিষয়টা নিয়ে কৌশিকদা কথা বলেন, এখানে আপনার মতামত। মানে বড় চ্যালেঞ্জটা কি হতে যাচ্ছে, বিশেষ করে এই সেক্টরে যারা কাজ করছে, ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করছে, তাদের জন্য চ্যালেঞ্জিং জায়গাগুলো কি হবে? এবং এদের জন্য পরামর্শটা কি আপনার? প্রথম যে জায়গাটা, বাংলাদেশ ইজ এ গ্রোয়িং মার্কেট। এখানে বিভিন্ন ব্র্যান্ডের পেনিট্রেশন ইজ ভেরি লো। আমরা কিন্তু হাই পেনিট্রেশনে না, মানে ধরেন কনজিউমাররা ভেরি ইভলভড কনজিউমার না, ফলে পেনিট্রেশন বাড়ছে এবং ব্র্যান্ড চয়েসেস বাড়ছে। কনজিউমাররা আর অলসো নট ভেরি ব্র্যান্ড লয়াল। বিভিন্ন ক্যাটাগরিতে অনেক লয়াল, বাট অনেক ক্যাটাগরিতে নট ভেরি লয়াল। আর স্পেশালি টেকনোলজি ইজ ফোর্সিং কনজিউমার্স নট টু বিকাম ব্র্যান্ড লয়াল। প্রাইস ডাইনামিক্স ব্র্যান্ড লয়ালটিকে এফেক্ট করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কোয়ালিটি ডাইনামিক্স এফেক্ট করছে। হ্যাঁ, আপনার অ্যাওয়ারনেস ডাইনামিক্স এফেক্ট করছে। সো এরকম একটা গিভেন সার্কামস্ট্যান্সেসে আপনাকে প্রথমে আপনার ব্র্যান্ডকে নিয়ে কন্টিনিউয়াসলি বুঝে নিতে হবে, থ্রু রিসার্চ অর থ্রু আদার ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং। এখন মানে ইভেন সোশ্যাল মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং থেকেও আপনি বুঝে নিতে পারেন যে আসলে আপনার কোন জায়গায় গ্যাপ আছে। আপনি কি অ্যাওয়ারনেসে গ্যাপ আছে, পারসিভ কোয়ালিটিতে গ্যাপ আছে কনজিউমারের সাথে, এবং কেন আছে গ্যাপটা, কি করলে আপনি এই গ্যাপটা ওভারকাম করতে পারবেন, সেখান থেকে বুঝতে পারবেন। আর দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে কনজিউমার ট্রেন্ডসে কী ধরনের চেঞ্জ আসছে। যেমন ধরেন ইকোনমিক ডাউনটার্নের একটা আলোচনা এসছে। ইকোনমিক ডাউনটার্ন যখন হবে, তখন তো কনজিউমার উইল লুক ফর ভ্যালু। How do I change my brand to offer that value to the consumers? আমি যদি ওয়ান সাইজ ফিটস অল 500 গ্রামের প্রোডাক্টই আমি কন্টিনিউয়াসলি দিতে থাকি, সেটা কি ভালো হবে? নাকি এই মুহূর্তে আমি কনজিউমারকে একটা 300 গ্রামের ইন্টারমিডিয়ারি প্যাকের কথা চিন্তা করব? সো এই ধরনের আপনার ইনোভেশন ইন্টারভেনশনগুলো আপনার লাগবে, যে ইনোভেশনের কথাও একটু আগে এসছে। তো অতএব আপনার সমস্ত কিছু তৈরি হবে হচ্ছে কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং থেকে, কনজিউমারের ট্রেন্ড অ্যানালাইসিস থেকে, এবং সেখানেই আমাদের ইনভেস্টমেন্টটা খুব কম হয়। আমরা টাকা বাঁচানোর জন্য সবার আগে বাজেট কাটি হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, মানে পৃথিবী বুঝছেন উল্টো রথে আমরা যাত্রা করি। হ্যাঁ, মানে পৃথিবী যেভাবে পুরো জিনিসটাকে দেখে, আর আমরা তো প্রথমেই আমরা মার্কেটিং এর টাকা পয়সা খরচ করি না। তারপরে যদি টাকা পয়সা তাও কিছু থাকে, সেগুলো কাটার জন্য প্রথমেই আমরা ছুরি চালাই ওইখানে। ওটা না করে আমরা কিভাবে থ্রু ইনোভেশন, থ্রু কনজিউমার ট্র্যাকিং আমরা আমাদের ব্র্যান্ডটাকে রেলিভেন্ট রাখবো টু কনজিউমার্স। দ্যাট ইজ দ্য নেম অফ দ্য গেম ফর দাদা, ব্র্যান্ড ইকুইটি। আপনাকে একটা কোশ্চেনের মাধ্যমে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করে দিই। খুব সংক্ষেপে উত্তর। সেটা হচ্ছে যে আপনার পরামর্শ কি ব্র্যান্ডের ইকুইটির জন্য, ব্র্যান্ড প্র্যাকটিশনার্সদের জন্য? এতক্ষণ ধরে আমরা যেসব কথাবার্তাগুলো বললাম, এইগুলো কিন্তু সবই হচ্ছে গিয়ে পরামর্শের উপরে পরামর্শ ছিল। হ্যাঁ, তো এখন যদি আপনি বলেন যে জিনিসপত্রগুলোকে সাম আপ করতে, ইয়েস, হোয়াট আই উইল সে ইজ নলেজ আপনার রাখতে হবে, বিভিন্ন টাইপের নলেজ। হ্যাঁ, ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আজকাল
টেকনোলজি আছে, আজকাল ইন্টারনেট আছে, গুগল আছে, জাস্ট গো সার্চ ফাইন্ড আউট, সব কিছু পাওয়া যাবে, না বলা যাবে না। হ্যাঁ, যে না আমি তো এটা পারি না, এটা বলা যাবে না, না আমার দ্বারা তো এটা হবে না, এটা করা যাবে না। আপনার করতে হবে, আপনার জানতে হবে আপনার কনজিউমার, ইউ হ্যাভ টু ডু ইট। ইউ হ্যাভ টু ডু ইট অ্যান্ড দ্য কনজিউমার ইজ চেঞ্জিং। যেটা একসময় বলেছিল আপনাকে একদিন, আমার সাথে গল্প হচ্ছিল, আসিফ স্যার বলেছিলেন আপনাকে এটা করতেই হবে। করতেই হবে। আপনি যদি প্রিপেয়ার থাকেন, আপনি যদি জানেন কি করতে হবে, দিস ইজ সো 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 লং, অবভিয়াসলি বস অনেক 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 বেটার জানে আমার থেকে এই জিনিসপত্র। না, বলেছিলেন। লেম্যানের মতন করে বললাম, আপনি যদি প্রিপেয়ার থাকেন, নাথিং ক্যান গেট ইউ আউট অফ ট্র্যাক। কনজিউমারকে খুশি করতে শিখেন। কনজিউমারকে খুশি করলেই কনজিউমারের আস্থা পাবেন। আস্থাহীন ব্র্যান্ডের দুনিয়াতে আস্থাই হচ্ছে আসল জায়গা, এবং সেটার জন্য কনজিউমারকে খুশি করতে হবে। নিশ্চয়ই ইব্রাহিম ভাইয়ের মতো যারা আপনারা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, তারা আমাদের মতো কনজিউমারকে খুশি করতে শিখুন, সেই প্রত্যাশা রাখতে পারে নিশ্চয়ই। আর দর্শকের কাছ থেকে আমরা আজকের পর্বে বিদায় নিই। তার আগে আসিফ ইকবাল এবং দাদা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ যে আমাকে আপনি এখানে নিয়ে আসছেন। আই এম সিটিং উইথ হিম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভয়েস অফ ব্র্যান্ডের আলোচনা, এবং আপনারা নিশ্চয়ই এখান থেকে কিছু বিষয় নিতে পারবেন বা নিয়েছেন এরই মধ্যে, এবং সাথেই থাকুন আমাদের সেই প্রত্যাশা রাখছে। আর জানিয়ে রাখছে আমাদের এই আয়োজনের প্ল্যানিং পার্টনার ইন্টারস্পিড গ্রুপ এবং আমাদের নলেজ পার্টনার কাজী এন্ড কাজী টি। নিশ্চয়ই দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত আপনারা থাকবেন নেক্সাস টেলিভিশনের সাথে, সেই প্রত্যাশা রইল। আমরা মনে হয় বিদায় নিয়ে দুজন একসাথে বাই বাই বলে দিই। বাই বাই। বাই বাই।